বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক এবং ইতিহাসবিদ নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। প্রথমে আমি একটু আলোচনাটা শুরু করতে চাই অতি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ গত জুলাই অভ্যুত্থানের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে এবং তার আগের জুলাই ঘোষণা, যেটা নিয়ে নানা রকমের প্রশ্ন, বলা যেতে পারে যে সেই অর্থে দু একটি ব্যতিক্রম বাদে কেউই খুব একটা সন্তুষ্ট নন, কোনো পক্ষই, যারা ওই মঞ্চে ছিলেন। তো একটু আপনার কাছ থেকে আপনার মূল্যায়নটা আমি শুনতে চাই। একদিকে জুলাই ঘোষণা, অন্যদিকে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা রোজার আগে ফেব্রুয়ারি মাসে, সেটা নিয়ে আপনার বক্তব্য কি? আপনি নির্বাচন দেখেন কি না? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, সরকার যখন প্রতিষ্ঠিত হয়, এই সরকার প্রতিষ্ঠার পেছনে যেই শক্তিসমূহ রাজনৈতিক ন্যায্যতা জুগিয়েছিল, সেগুলো হচ্ছে পরে যারা নাগরিক পার্টি হিসেবে, জাতীয় নাগরিক পার্টি হিসেবে সংগঠিত ছিল, তখন যে ইন্ডিভিজুয়াল হিসেবে যে তরুণরা গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, বিএনপি সহ পরাপর রাজনৈতিক দল, এবং তাদের সমর্থনেই, গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রস্তাবেই বর্তমান সরকারের প্রধান নিযুক্ত হন। তিনি পরে অন্যদেরকে তার ক্যাবিনেট অন্তর্ভুক্ত করেন। এই ঘটনাটা স্মুথলি সংগঠিত হওয়ার ক্ষেত্রে সেনা নেতৃত্ব ফ্যাসিলিটেট করেছিল। ফলে এই সরকারের রাজনৈতিক ন্যায্যতার পেছনে এই ফ্যাক্টরসগুলি, এবং আমরা জনগণেরও কোনো অংশ, কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কেও এটার বিরোধিতা করতে দেখি নাই। তাহলে এই সরকারের একটা সার্বজনীন রাজনৈতিক ন্যায্যতা তৈরি হয়েছিল। তার ভিত্তিতেই সরকার তাত্ত্বিক অর্থে প্রতিষ্ঠিত আছে। প্রতিষ্ঠিত হওয়ার পর সরকার তিনটে কাজের কথা বলেছিল, তারা কি করবেন। একটা হচ্ছে গণতান্ত্রিক সংস্কার, রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গভর্নেন্স যেটা, আর একটা হচ্ছে এই গণঅভ্যুত্থানের সময় বিশেষত যত ধরনের রাষ্ট্রের দিক থেকে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যে খুন খারাপি হয়েছে, আহত নিহত হয়েছেন, তাদের, ওই অপরাধীদের বিচার নিষ্পন্ন করা। 3 নম্বর হচ্ছে এই দুটো কাজ এগিয়ে গেলে একটা নির্বাচনের মাধ্যমে, যথার্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। কিন্তু 15 বছর ব্যাপী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষের খণ্ড খণ্ড থেকে সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয়টার জনগণের দিক থেকে সংগঠিত হয়, তখনকার আবেগ এবং ইফোরিয়া এই পর্যায়ে পৌঁছেছিল, যেমন কি রাজনৈতিক দলগুলো সেই দিন এটা মনে করে আবার যেন কেউ ছিল না যে এই সরকারের মেয়াদ কতদিন। মেয়াদের ব্যাপারটা তখন উজ্জ্ব থেকে যায়। দিন যত যেতে থাকে, রাজনৈতিক দলগুলো যখন তার ক্ষমতায় যাবার কথা মনে পড়ে, তখন তারা নানান পর্যায়ে, কখনো যৌক্তিক সময়ের মধ্যে, কখনো দ্রুততর সময়ের মধ্যে, এই সমস্ত দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনার ডক্টর ইউনূসের সরকার 2-3টা টাইমলাইন অতিক্রম করে শেষ পর্যন্ত এই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। এই নির্বাচনটা যাতে এত তাড়াতাড়ি, মানে ফেব্রুয়ারির মধ্যে সংগঠিত না হয়, তার জন্য বহু ধরনের রাজনৈতিক শক্তি এর মধ্যে সক্রিয় ছিল, হয়তো এখনও আছে। কিন্তু সরকারের কতগুলি গভর্নেন্স ফেইলিউরের জন্যে সরকারের ভেতরেও যারা বিরোধিতা করতেন, তারা আমার ধারণা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এইটা তাদের পক্ষে আরও দূরবর্তী পর্যায়ে টেনে নেওয়া সম্ভব হবে না। কারণ কতগুলি লক্ষণ আমরা দেখি যে তেমন কোনো কিছুই পরিবর্তন হয় নাই। কিছু কিছু ক্ষেত্রে বরং গভর্নেন্সের প্রশ্নে বলছি, তো সরকারের কোনো কার্যকরিতা আমরা দেখি না। ভয়াবহভাবে
অন্যায় এবং অবৈধভাবে চাঁদাবাজি চলছে। প্রায় এই কয়েক মাসে 100-র বেশি লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে, যেটা বলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পাবলিকের মধ্যে। সরকারি রাষ্ট্র প্রশাসন এই ব্যাপারে আওয়ামী লীগ আমলের মতন সেই উত্তেজনা উৎসাহ তাদের কমেছে, কিন্তু সামাজিকভাবে ল অ্যান্ড অর্ডার না থাকবার কারণে এই ধরনের রাস্তাঘাটে পিটিয়ে মারা, মব সৃষ্টি করে পিটিয়ে মারার ঘটনা অসংখ্য ঘটেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার তুলনামূলকভাবে একটা ইতিবাচক ভূমিকা পালন করেছিল। এর বাইরে এই সমাজের মধ্যে ঘুষ, দুর্নীতি, এমনকি সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও কেউ কেউ দুর্নীতির, একজন সাবেক সচিব তো 8 জন উপদেষ্টার কথা বললেন, এবং কোনো রাজনৈতিক নেতাও গুরুত্বপূর্ণ তারাও বলছেন যে দুর্নীতি, ঘুষ আগের চেয়ে 5 গুণ বেড়েছে। এই যে ধারণা তৈরি হয়েছে, তবে আমি মনে করি যে এই 8 জনের কথা বলেছে এবং সাবেক সচিব যিনি নিজে জাতীয়তাবাদী দলের একটা গুরুত্বপূর্ণ ক্ষমতাবান ব্যক্তি, তার মতো মানুষের আবার প্রমাণ ছাড়া ঢালাওভাবে কতগুলো নাম উচ্চারণ করা ঠিক হয়নি বলে আমি মনে করি। যে তিনি কিন্তু বলেছেন তার কাছে প্রমাণ আছে, সেই প্রমাণগুলি তার সমাজের সামনে উপস্থিত করা তার নৈতিক দায়িত্ব, নতুবা আমরা এটা একটা রাজনৈতিক দায়িত্বহীনতা হিসেবে দেখব। হ্যাভিং সেড দ্যাট, কিছু কিছু ঘটনায় দুর্নীতির বিষয় দু তিনজন মন্ত্রী সেগুলোর মধ্যে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছেন। সে ব্যাপারে তারা কিছু পদক্ষেপ নিয়েছেন এবং স্বীকার অস্বীকার কিংবা মাঝামাঝি জায়গায় তারা একটা অবস্থান নিয়েছেন। 2-3 জনের ব্যাপারে এখানে পরিষ্কার আরও অভিযোগ আছে। প্রশ্ন হচ্ছে যে গভর্নেন্সের দিক থেকে কোনো গুণগত উত্তরণ সংগঠিত হয় নাই বলে এই যারা অতি উৎসাহী ছিল যে এই সরকারকে আরও প্রলম্বিত করে সরকারের ভেতরে যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান, তাদের উৎসাহের কিছুটা ভাটা পড়েছে। আমার কাছে মনে হচ্ছে সরকার প্রধান যিনি ডক্টর ইউনূস, তার ইন্টেনশন তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে আসলেই তার একটা সম্মানজনক বিদায় তিনি নেওয়ার জন্য আগ্রহী আছেন বলে আমার ধারণা। রাজনৈতিক দলগুলোর দিক থেকে জামাত ইসলামী এবং এনসিপি তারা আরও সময় পেলে তাদের দুটো উপকার হতো বলে তারা বিশ্বাস করতেন। একটা হচ্ছে বিএনপির রাজনৈতিক দল হিসেবে শীর্ষ নেতৃত্ব থেকে কিছু উদ্যোগ এবং নির্দেশনা থাকা সত্ত্বেও সারা দেশের বিভিন্ন জায়গায় তারা যে অন্যায় চাঁদাবাজি, জবরদখলের মধ্যে গেছে, এইটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, রাজনীতির জন্য ক্ষতিকর। কিন্তু এই ক্ষতিগুলিতে জামায়াত এবং তার বিএনপির যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেক্সট নির্বাচনে যেদেরকে দেখা যাবে, তারা উচ্চবাচ্য করলেও মনে মনে তারা খুশি ছিলেন। কারণ বিএনপি যত অজনপ্রিয় হবে তাদের আসন সংখ্যা তত বৃদ্ধি পাবে এই ধারণা থেকে, এবং আরও নিজেদেরকে সংগঠিত করার সময় পাবেন এই দুটি রাজনৈতিক সংগঠন। তাদের এরকম একটা আকাঙ্ক্ষা বরাবরই ছিল এবং থাকাটা অস্বাভাবিক নয়। সেই ক্ষেত্রে এই সমস্ত বাধাও আমার মনে হয় শেষ পর্যন্ত ইউনূস সাহেবের দৃঢ়তার যদি অব্যাহত থাকে, শেষ পর্যন্ত এটা খুব কার্যকর হবে না। কিন্তু নির্বাচনটাকে গ্রহণযোগ্য করে তোলবার জন্যে সরকারের যে ধরনের ব্যাপক প্রস্তুতি থাকা দরকার, সেই প্রস্তুতি তারা সদ্য শুরু করেছেন মাত্র বলে মনে হয়। কিন্তু তাকে হিসাবের মধ্যে রাখতে হবে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সমঝোতা এবং দলগুলোর ভেতরে রাজনৈতিক সমঝোতা জরুরি হবে। পুলিশ বাহিনীকে সুসংগঠিত করতে হবে এবং সরকারের প্রতি তার লয়্যালটি নিশ্চিত করতে হবে। সশস্ত্র বাহিনীগুলোকে তার সদস্যদেরকে সরকারের আস্থার মধ্যে নিয়ে আসতে হবে এবং তাদের প্রতি সরকারের আস্থা প্রতিষ্ঠিত থাকতে হবে। জনগণের দিক থেকে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। বহু বছর ধরে তারা এক খুশি মনে স্বেচ্ছায় ভোট দিতে পারে এমন কোনো পরিস্থিতি ছিল না বলে জনগণের দিক থেকে সেই প্রস্তুতি থাকবে। কিন্তু এই জিনিসগুলো তাকে মোকাবেলা করতে হবে। আপনার দিক থেকে একটা গেল, তার 3টা প্রতিশ্রুতি ছিল। আগের দুটো সংস্কার,
সংস্কারের কিছু সেকেন্ডারি সংস্কার প্রস্তাবনা আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে কিছু সমঝোতায় পৌঁছে যায়। এটা সেকেন্ডারি ধরনের, এই কারণে আমি বলছি যে পার্লামেন্টারি প্র্যাকটিস কিছুটা উন্নত হবে যদি শেষ পর্যন্ত আইন আকারে এগুলো বা সংবিধানের ভেতর অন্তর্ভুক্ত হয়। যেমন ধরুন সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সেইখানে যে পার্টির হুইপিংয়ের কারণে যে কোনো বিলের মধ্যেই যে স্বাধীনভাবে ভোট দিতে পারতো না, দুটো এলাকা বাদ দিয়ে আর অন্যান্য এলাকায় বিএনপি নোট অফ ডিসেন্ট সহ যদিও আপনার ভোট দেবার একটা ব্যবস্থা হবেই যদি শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন হয়। কিন্তু এখানে তো রাজনীতিতে তো প্র্যাকটিসের যে সংস্কৃতি, সেইটা কদ্দূর রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করতে পারবে এটা একটা হিসেবের মধ্যে রাখা দরকার। কেন, আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে। এর আগে ভোট দেওয়ার ক্ষেত্রে এমপিদের একটা বিধিনিষেধ ছিল, দলের নির্দেশ না মেনে স্বাধীনভাবে ভোট দেওয়ার একটা নিষেধ ওই সাংবিধানিকভাবে ছিল, কিন্তু কথা বলার ক্ষেত্রে তো ছিল না। ওই পুরো মাইন্ডসেটটা কি আসলে এক্স্যাক্টলি বন্দি করে কথাটাই ফেলেছিল। আমি আপনার মাধ্যমে এটা বলতে চাইছি যে এই যে একটা সরকার 15 বছর ধরে, আমি আগেরগুলিও যে নানান ধরনের অভিযোগ বিরোধী দলগুলোর থাকতো, জনগণের থাকতো, মিডিয়ার থাকতো, কিন্তু সরকারি দলের এমপিদেরকে সে বিষয়ে জনস্বার্থের পক্ষাবলম্বী, জনমতের পক্ষাবলম্বী কথা তো বলতে শুনি নাই সরকারকে ক্রিটিক করে। সেটার কিন্তু সাংবিধানিক কিংবা আইনগত কোনো বাধা ছিল না। তাহলে এই যে আপনি যেটা বলছেন যে সংস্কৃতিটা, সেটা পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর ভেতরে যে গণতন্ত্র চর্চা করা দরকার, সেগুলোর পরিমাণ বৃদ্ধি না হলে বা সূত্রপাত না হলে সেখানে আমরা কিছু দেখি না। তো এটা ছাড়াও আরও বেশ কিছু আপনার মাঝারি ধরনের সংস্কারের প্রস্তাব তারা আপনার ঐকমত্য পৌঁছাতে পেরেছে, তার উপকার হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এতগুলো মৃত্যুর মধ্য দিয়ে, এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্রের যে যথার্থ গণতন্ত্রায়নের যে আকাঙ্ক্ষা সমাজের একটা বিরাট অংশের মধ্যে তৈরি হয়েছিল, যেগুলো আমরা মিছিলের স্লোগানে তরুণদের এবং দেয়াল লিখনের মধ্যে আমরা লক্ষ্য করেছি, সেইটার যে চিন্তার যে গুণগত পরিবর্তন দরকার ছিল প্রধান প্রধান জিনিসগুলোতে, এগুলো আমরা দেখছি না। শুধু নয়, এগুলো আলাপের মধ্যেই আসলো না। আমি 2-3টে ছোট ছোট উদাহরণ দেব, কারণ এগুলো সময় শেষ হয়ে যাচ্ছে, ফলে এগুলো অন্তত তাদের সামনে শেষবারের মতো বা শেষের দিকে বলে রাখা ভালো। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আপনি লক্ষ্য করেছেন 5ই অগাস্টে বাংলাদেশের এই মুহূর্তে 5ই অগাস্ট না, এই যে গত 2025-এর 5ই অগাস্টে বাংলাদেশ রাষ্ট্রের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা বিবৃতি দিয়েছে, যেটাকে বাংলায়, ইংরেজিতে মেসেজ বলে, বাংলায় বাণী বলা হয়। সেই বিবৃতিতে তিনি বলেছেন তিনি কি ছিলেন, আওয়ামী লীগের কর্মী ছিলেন, নেতা ছিলেন, এবং একই সঙ্গে ব্যক্তিত্ব রহিত একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগের হয়ে। তিনি কদমবুজি করতে গেছেন, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার মনের মধ্যে আছে যে প্রকাশ্যে কদমবুজি করে আরেকদিন প্রেসিডেন্ট করলে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে, সেই কারণে যে উনি কদমবুজি করেন নাই, সে করতে পারেন নাই, সেটার মধ্যে উনি লিখেছেন। তাহলে উনি একজন আওয়ামী লীগের হার্ডকোর সদস্য। এখন তিনি বিবৃতি দিচ্ছেন, লোক আমি 2-1টা লাইন পড়ে শোনাচ্ছি। বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক, জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে এবং মুক্তিকামী ছাত্র জনতাকে তিনি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। সঙ্গে বলেছেন নিপীড় আপনার কি লক্ষ্য করুন, দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখানে তিনি যা লিখেছেন এই কথাগুলো সত্য,
কিন্তু উনি কি এগুলো বিশ্বাস করেন? উনি কি কিন্তু আপনার রাষ্ট্রের ব্যবস্থা তো তাই, সরকার Exactly, যা চায় সংস্কারের রাষ্ট্রপতিকে কথাটা আমি তাই আসছি। করতে হবে। তাহলে উনি তো এটা বিশ্বাস করেন না। উনি যদি বিশ্বাস না করেন তাহলে উনি কি নিজে এটা লিখেছেন? না। বাংলাদেশ রাষ্ট্রের যেই সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংবিধানে এই মুহূর্ত পর্যন্ত জারিকৃত সংবিধানে লেখা আছে তাকে কাজ করতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশের ভিত্তিতে। তাহলে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদ ভিন্ন নামে প্রধান আপনার, উপদেষ্টা, ভিন্ন নামে সেই পদ প্রধান উপদেষ্টা সেই পদে আছেন। তাহলে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অফিস থেকে বা তার দেখে দেওয়া লিখিত নির্দেশটা উনি সাইন করেছেন। দেশের মধ্যে একটা প্রেসিডেন্ট থাকবে, দেশে একটা প্রাইম মিনিস্টার থাকবে। বাংলাদেশের সংবিধানে ব্যক্তি নাগরিকের বাক স্বাধীনতা, বিবেকের স্বাধীনতার কথা গ্যারান্টি দেওয়া আছে, অথচ প্রেসিডেন্টের বিবেক এবং বাক স্বাধীনতার গ্যারান্টি নাই। এই যে আইনের যেই ধারার অধীনে একজন প্রেসিডেন্টকে তিনি যার বিশ্বাস করেন, যিনি রাষ্ট্রের প্রধান, সেটা এবং রাষ্ট্রের প্রধান তিনি যা বিশ্বাস করেন না তাকে যেটা লিখতে হয় সেইটার সংস্কার সংধান করা 1 নম্বর কাজ। খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্টকে সেখানে শাহাবুদ্দিন না জিয়াউদ্দিন না জিল্লুর রহমান সেটা ইম্পর্ট্যান্ট না। প্রেসিডেন্সিকে বিবেকের স্বাধীনতা সহ তার এবং সেই বিবেকসম্মত মত প্রকাশের স্বাধীনতা সহ তার এই পথকে সম্মানিত এবং শক্তিমান করা প্রয়োজন। কারণ এর চাইতে হাস্যকর, প্রতারণাপূর্ণ তামাশা এটা হতে পারে না। এইরকম একটা প্রেসিডেন্টের পদ রেখে একটা দেশ সততার সাথে এগোতে পারে না। 1, 2, যেই জায়গাগুলিতে আলোচনাই এখনো পর্যন্ত অফিসিয়ালি অন্তত আমরা হতে দেখি না এজেন্ডা হিসাবে। আপনি বলুন, বারবার জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, বারবার বিভাজনের বিরুদ্ধে বলা হচ্ছে জনগণ গোষ্ঠীর মধ্যে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি একটা জনগোষ্ঠীকে, এই রাষ্ট্রের ভুক্ত জনগণ যদি শোষণ শাসনের বিরুদ্ধে শ্রেণী হিসেবে বিভক্ত হতো তার মধ্যে একটা রাজনৈতিক সুস্থতা থাকতো। কিন্তু এখানে বিভক্ত হয়ে আছে কতগুলো আপনার অবৈজ্ঞানিক এবং কৃত্রিমভাবে প্রচারিত রাজনৈতিক দলীয় আদর্শের ভিত্তিতে। এইটা কোনো জাতিগোষ্ঠীকে বা কোনো রাষ্ট্রকে শক্তিমান করে তোলে না। কিন্তু এই বিভক্তির বাইরে যদি চলে যেতে হয়, আমাদের এই সমাজে এবং রাষ্ট্রের জনগণের মধ্যে একটা বিরাট সমস্যা 54 বছর ধরে বিদ্যমান হচ্ছে। বাংলাদেশ কি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীন হলেও যে জাতিগত বিরোধের পরিণত হিসেবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে উত্থিত হলেও শাসক শ্রেণী তার ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে নিজেরা কোনো জ্ঞান অর্জন করেছেন কিনা। বাংলাদেশের নৈতিক এবং রাজনৈতিক কর্তব্য ছিল যে স্বাধীন বাংলাদেশে যেই জাতিসত্তার জন্য বাঙালি স্বাধীন করেছে রক্তাক্ত সংগ্রামের যুদ্ধের মধ্য দিয়ে, এইখানে অপরাপর জাতিসত্তাগুলির যথাযথ সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা। কিন্তু এই বাঙালি জনগোষ্ঠী বাঙালি জাতীয়তাবাদ হিসেবে, পরবর্তীকালে বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে, এরশাদেরও বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে বাস্তবে আমরা লক্ষ্য করেছি যে অপরাপর জাতিগোষ্ঠীগুলির যথাযথ সাংবিধানিক, রাজনৈতিক এবং আপনার কি বলে যে আইনগত স্বীকৃতি তারা দেয়নি। উল্টো না দেওয়ার ফলে যে সংঘাত তৈরি হয়েছে সেখানে প্রথমে রাজনৈতিক এবং পরবর্তীকালে যেটা সশস্ত্র সংঘাতের রূপ পরিগ্রহণ করেছে, সেই ক্ষেত্রে বাঙালির এবং মুসলমানের যে রাষ্ট্র যারা সাংবিধানিক স্বীকৃতি চায় তাদেরকে বিচ্ছিন্নতাবাদের অভিযোগে তাদেরকে নানানভাবে দমন নিপীড়নের ব্যবস্থা করা হয়েছে।
যতই দমন নিপীড়নের কথা বলা হয়েছে তার সেখানে তিক্ততা আরও বেড়েছে, তারাও সশস্ত্র হয়ে উঠেছে। প্রশ্নটা যদি আমরা একটু মন এবং মগজ দিয়ে চিন্তা করি, যে যেই জনগোষ্ঠী বলছে যে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের মধ্যে আমাদের জাতিগত স্বীকৃতির ব্যবস্থা করা হোক, অর্থাৎ সে কিন্তু অন্তর্ভুক্তিমূলক হতে চাইছে, সেইটা না করে আমরা, আপনি, আমি যদি, বা বাংলাদেশে প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক দলগুলো যদি সেইটা না করে তাদেরকে বিচ্ছিন্নতাবাদের অপরাধে তাদেরকে শাস্তির ব্যবস্থার মধ্যে করা হয় এবং আস অ্যান্ড দেম, আমরা এবং তারার রাজনীতি চর্চা জারি থাকে, তাহলে কোনো অবস্থাতেই এটা একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে বিকশিত হবে না, এই সমস্যার সমাধান হবে না। আপনি যতবার চেঁচিয়ে চিৎকার করেই বলেন না কেন যে নাগরিক হিসেবে আমরা সব সমান, ফলে বাস্তবে তার এই যে জাতিগত পরিচয়, তার যে জাতিগত সংস্কৃতি, তার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তাদের দিক থেকে সমান বোধ করবার কোনো কারণ থাকে না। আর কারণ না থাকলে এই আপনার বিবাদ বিসম্বাদ এবং একই সঙ্গে যে সাংঘর্ষিক অবস্থা, এইটা থেকে মুক্তি পাবার এই দেশ জনগোষ্ঠীর কোনো উপায় নাই। আজকেও কালকেও এই সমস্যার সমাধানটা রাজনৈতিকভাবে করা ছাড়া কোনো ব্যবস্থা নাই। কিন্তু এত বড় আন্দোলন সংগ্রামের পর যেইখানে আপনার এই পাহাড়ি জনগোষ্ঠীও আপনার অংশগ্রহণ করেছে, যেগুলি পরিষ্কার প্রমাণ আছে, তাদের দিক থেকে যখন কোনো ইতিবাচক রূপান্তরের, ইতিবাচক বিকাশের সম্ভাবনা এই সংস্কারের মধ্য দিয়ে তৈরি হয় না, সেই সমস্যাটা আপনি এই ইতিহাসের এই সুযোগটাকেও নষ্ট করা হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্ম। বাংলাদেশ রাষ্ট্রের এই পর্যন্ত যতগুলি সরকার ছিল, তারা যেই সংবিধানের অধীনে ছিল, সেখানে একটা আপনার বিধান যুক্ত করা আছে, কোনো ধর্মকেই, নাগরিকরা এই দেশে যে সমস্ত ধর্ম পালন করেন, তাদের কোনো ধর্মকেই রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে বিশেষ মর্যাদা দেওয়া হবে না, এখনও সংবিধানে লেখা আছে। তা আপনি একদিকে সংবিধানের মধ্যেই লিখে রাখবেন যে নাগরিক অধিকার যেহেতু সবার সমান, এবং যার আপন আপন ধর্ম আছে, চর্চা করে, সে তার সুযোগও আছে, সেইখানে আপনি যেহেতু এখানকার ইসলাম ধর্মাবলম্বী মানুষ সংখ্যায় ভীষণভাবে সংখ্যাগরিষ্ঠ, তাদের জন্য আপনি রাষ্ট্রধর্ম ইসলাম করে, যেটা অত্যন্ত গর্হিতভাবে সুবিধাবাদী রাজনীতির অনুসরণ করে আরেকজন স্বৈরাচারী শাসক জেনারেল এরশাদ করেছিলেন আপন স্বার্থে, সেইটাকে এখনো পর্যন্ত আপনার বহাল রাখা হয়েছে। এই বহাল রাখার মধ্য দিয়ে আপনি যত করেই অপরাপর ধর্মাবলম্বী মানুষদের বোঝান না কেন যে তাদের অধিকার সমান রয়েছে, এইটা আপনি তার মন এবং মননের মধ্যে ইচ্ছা করলে ঢুকাতে পারবেন না। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এই যে এত একটা রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে এই দুটো গণতান্ত্রিক সংস্কারের একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, কিন্তু যারা এগুলি করছেন তারা খুবই সতর্কতার সঙ্গে এই আলোচনাগুলি সমাজে কিংবা তাদের ফোরামে, যে সমস্ত ফোরামে তর্ক বিতর্ক হচ্ছে, তারা এজেন্ডা হিসেবে হাজির করেননি, এবং রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আপনার কোনো বুদ্ধিবৃত্তিক তৎপরতার চর্চা করতে আমরা দেখলাম না। উল্টো ধরুন এই মুহূর্তে, সাধারণভাবে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, নানান রাজনৈতিক এবং সাংগঠনিক কারণে মানুষ অনুমান করে, আমিও অনুমান করি যে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন আপনার বিএনপির ঘরে যাবার সমূহ সম্ভাবনা আছে। তো বিএনপির যেই নেতা, এই আপনার তরুণ নেতা, যিনি আপনার সংস্কার কমিশনের সঙ্গে, ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপিকে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিকভাবে তাদের অবস্থানকে প্রতিনিধিত্ব করেন। আমি যদি ভুল না বুঝি, তিনি বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামেরও সদস্য, জাতীয় স্থায়ী কমিটি,
স্ট্যান্ডিং কমিটি যেটা National বলে, তার Standing সদস্য আমি নামই বলতে পারি, সালাউদ্দিন সাহেব তরুণ রাজনীতিতে। তো তরুণদের মস্তিষ্কটাও যদি মস্তিষ্কটা যদি পরিপক্ক হয়, হৃদয়টা যদি তরুণ থাকে, তাহলে তার মন এবং মনের ন্যায় এই কথাগুলো আসা উচিত ছিল। এবং তাদের সামনে অনেক ভবিষ্যৎ আছে, তার সামনে অনেক পথ। তাদেরকে তো এই কথা আমরা বলতে শুনলামই না, উল্টো অন্য একটা জায়গায় আমি একটা বক্তৃতা শুনলাম, এইটা স্তম্ভিত হয়ে যাওয়ার মতন। একদিকে উনি বলছেন যে তাদের বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির তত্ত্বের অধীনে বাংলাদেশের সমস্ত নাগরিকদের সমান অধিকার আছে। ভালো। সঙ্গে উনি যে সম্বোধনগুলি করছেন, অবাঙালি জাতিগোষ্ঠীকে কখনো বলছেন উপজাতি, উনি উপজাতি, আবার চিরগং হিল ট্র্যাক্সের বাইরে অপরাপর যে জাতিসত্তা আছে তাদেরকে বলছেন সহ উপজাতি। এটা নতুন শব্দ। আপনি বলুন তো, এইখানে তো আসলে একটা সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতি, কেন বাঙালির জাতীয়তাবাদকে এখানে সামনে রাখতে হবে? কারণ হচ্ছে বাঙালি সংখ্যাগরিষ্ঠ। কেন ইসলামকে রাষ্ট্রধর্ম রাখতে হবে? কারণ ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের সংখ্যা এখানে বিপুলভাবে গরিষ্ঠ। তারা একবারও চিন্তা করলেন না এই যে তাদেরকে মুগ্ধ করে রাখার সস্তা রাজনীতির বাইরে গিয়ে তারা একদিকে শেখ মুজিবকে স্বৈরাচারী হিসেবে আখ্যায়িত করবেন, আরেকদিকে এরশাদকে স্বৈরাচারী হিসেবে প্রতিনিয়ত বক্তৃতা করবেন। অথচ শেখ মুজিবুর রহমান যখন তাদের পার্বত্য চট্টগ্রামবাসীকে বাঙালি হয়ে যাওয়ার কথা বলছিলেন অবাস্তবসম্মত, বা জেনারেল এরশাদ যখন রাষ্ট্রধর্ম করেন, তাদের রাজনীতিগুলিকে প্রায়োগিক রাজনীতি চর্চার মধ্যে তারা রেখে দিচ্ছেন। এইটা এক ধরনের মুনাফিকি। দ্বিতীয় হচ্ছে, আপনি ধর্ম নিয়ে কথা বলছেন, ধর্মের প্রসঙ্গে উনি ধর্মের একটা কথা প্রশ্নেও তাই, আমি বলেছেন। দুটোই বলছি যে সংখ্যাগরিষ্ঠ যে জনগোষ্ঠী, তার জন্য বিশেষ মর্যাদা লাগে না। বিশেষ মর্যাদা লাগে যারা দুর্বল, না, উনি যারা সংখ্যায় কম। এই কথা যে বলেছেন যে শরিয়া বিরোধী আইন করবেন না। আসছে সেখানে, সেরকম একটা 3 নম্বর পয়েন্ট হিসেবে আমি উপস্থাপন করতে চাই। আরেকটা কথা তিনি উনি বলছেন, সম্প্রতি বলেছেন যে জনগণেরও ভূমিকা, শুধু অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে না, জনগণকেও তার ভূমিকা রাখতে হবে। জি, আমি আসছি সেই জায়গায়। এই যে সহ উপজাতি, কারণ সে সংখ্যায় লঘিষ্ঠ, সে সাইজে ছোট বলছেন, তো এই সালাউদ্দিন সাহেবকে যদি তার পার্টিতে স্ট্যান্ডিং কমিটির মধ্যে যে উপসদস্য বা সহ উপসদস্য বলতেন, তাহলে কি তার মর্যাদা ওই স্ট্যান্ডিং কমিটির বাকি সবার সমান হতো কিনা? মুখে যতই বলেন সমান অধিকার। তাহলে আমি অনুরোধ করব বিএনপিকে এবং বিএনপির তরুণ নেতাকে যে উনি যদি ওনার পদকে ওই স্ট্যান্ডিং কমিটির, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সহ সদস্য কিংবা উপসদস্য কিংবা সহ উপসদস্য হিসেবে নিজেকে গ্রহণ না করেন, তাহলে অপরাপর জাতিগোষ্ঠীকে তার নাম ধরে বলেন, আপনার বৃহত্তর শক্তির, আপনার সংখ্যাগরিষ্ঠতার তাপে অন্যদেরকে তার নাম ধরে না বলে তাদেরকে উপসহ এই উপপত্নীর মতন করে এইভাবে সংজ্ঞায়িত করলে, বা যে বিভাজনের বিরুদ্ধে রাজনীতির কথা আপনি বলছেন, সেই বিভাজন কখনোই তিরোহিত হবে না। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যেটা তুললেন, ইতিমধ্যে আমি বলেছি, আমরা এডিটোরিয়ালও লিখেছি, বাংলাদেশের স্বাধীনতার পশ্চাৎপটটা এই নেতাদের মনে রাখা দরকার। যে কোনো একটা দেশে কী ধরনের রাজনীতি বিকশিত হবে তার কতগুলি মৌল চেতনা থাকে, তার কতগুলি ঐতিহাসিক অঙ্গীকার থাকে। এই বাংলাদেশের মানুষ 1948 সালে মুসলিম লীগের নেতৃত্বে তার ধর্মীয় পরিচয়ে পাকিস্তান প্রতিষ্ঠা করেছে। 23 বছরের বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখেছে এই দেশের মানুষ যে ইসলামের নামে মুসলমান পরিচয়ে যেই পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে তৎকালীন পূর্ব পাকিস্তানের গোটা পাকিস্তানের মেজরিটি নাগরিকরা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের অধিকারকে বারবার কেড়ে নেওয়া হয়েছে।
ফলে এই ঐতিহাসিক উপলব্ধির মধ্য দিয়ে এই অঞ্চলের জনগণ তার ধর্মীয় পরিচয়কে দ্বিতীয় রেখে, একসময় ছিল সে তার পরিচয় ছিল মুসলমান বাঙালি, তারপর সে বাঙালি মুসলমানের রাজনীতির দিকে এগিয়ে যায় এবং বাঙালি মুসলমানের রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে সেইটাকে পুরো সাফল্যের জন্যে এইখানকার বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, অপরাপর ধর্মাবলম্বী মানুষকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্যে, যুদ্ধে অংশগ্রহণ করবার জন্যে তৎকালীন যে প্রবাসী সরকার গঠিত হয়েছিল ভারতে, তারা আহ্বান জানায়। সেক্ষেত্রে আমরা দেখেছি, ইতিহাস বলছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যুদ্ধ করে, দুর্দশা সহ্য করে, নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু এই যে সালাউদ্দিন সাহেবরা নতুন করে এখানে এই যে শরিয়া প্রতিষ্ঠার কথা বলছেন বা শরিয়া বিরোধী আইন প্রতিষ্ঠা করবেন না, কোনো সেটা শরিয়া হোক কিংবা গীতা হোক কিংবা ঋগ্বেদের হোক কিংবা বিবলিক্যাল হোক, কোনো আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের মানুষ সশস্ত্র যুদ্ধ করে নাই। কোনো ধর্মকে ছোট করার কিছু নাই। প্রত্যেকটা মানুষের আপন আপন ধর্ম চর্চা এবং প্রতিষ্ঠা করার ব্যবস্থা জারি রাখা রাষ্ট্রের দিক থেকে কর্তব্য। কিন্তু তার নাগরিক পরিচয়ের মধ্যে, তার সাংবিধানিক পরিচয়ের মধ্যে কিংবা কোনো একটা কোনো নির্দিষ্ট ধর্মের আলোকে আইন প্রণয়ন করা বাংলাদেশের জন্য যে সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশের ঐতিহাসিক প্রতিশ্রুতির পরিপন্থী। ইতিহাস বোধ যদি না থাকে, তাহলে বাংলাদেশ আবার নতুন করে আরেক শরিয়াপন্থী আর অশরিয়াপন্থী গণতান্ত্রিক চেতনার মানুষ কিন্তু আবার নতুন বিভাজনের দিকে যাবে। সেইটা কোনো অবস্থাতেই এই জনগোষ্ঠীর জন্য শুভ হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে এবং এই সংস্কার কমিশনদের ভেতরে যে ধরনের আলাপ আলোচনা, তর্ক বিতর্ক হওয়া উচিত ছিল, সেগুলি আমরা দেখি নাই বলে আমরা মনে করি, আমরা আপনার তৃতীয় পয়েন্টে আবার ফেরত চাই যে এগুলি যখন মীমাংসা করতে পারল না বা চেষ্টাও করল না, অথচ এই জনগণ এখানে থাকবে, জাতিগোষ্ঠী এখানে থাকবে নানান, হ্যাঁ, তারা ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গে লড়াই করবে। এবং এই বিষয়ে শেষ কথা, আপনার ওই প্রশ্নটা তিনি সালাউদ্দিন সাহেব বলেছেন জনগণেরও কর্তব্য আছে। জনগণের যে কর্তব্য, গণতান্ত্রিক কর্তব্য আছে, সেই কর্তব্যের অংশ হিসেবেই আমরা এটা আলাপ করছি। আপনাদের কর্তব্য হচ্ছে এগুলো শোনা, আপনাকে মানতে হবে না, কিন্তু এগুলো চিন্তা করেন মানবার জন্যে। আবার এই দেশের মানুষ যখন আরও বেশি অধিকতর রাজনীতি সচেতন হবে, কারণ শাসক শ্রেণী, নানান রাজনৈতিক দল নানানভাবে এই দেশের মানুষকে পূর্বের তুলনায়, ধরেন 40 বছর পূর্বের তুলনায় বা 50 বছর 60 বছর পূর্বের তুলনায় অনেক বিরাজনীতিকরণ করতে সমর্থ হয়েছে। 1960-এর দশকে মানুষ যেই পরিমাণ রাজনীতি সচেতন ছিল, 80-র দশকেও যেই ধরনের সচেতনতা ছিল, এই রাজনৈতিক দলগুলোর অরাজনৈতিক কার্যকলাপের জন্যে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সমাজে আবার এগুলো নানান আলোচনার মধ্যে দিয়ে উঠবে। আর সঙ্গে জনগণের কর্তব্যের কথা বলেছেন না, একটা কথা উপলক্ষে বলে রাখি, সামনে নির্বাচন, বিএনপির চাপেই প্রধানত নির্বাচনের তারিখ পুরনো পরিকল্পনাতে এগিয়ে এসছে। সেক্ষেত্রে জনগণের কথা যদি তাদের মনে থাকে, একটা কথাও মনে রাখতে হবে, তাদের দল কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে অবৈধ দখলদারি এবং চাঁদাবাজের অভিযোগে অভিযুক্ত, জনগণের কর্তব্য যদি জনগণ পালন করে, তাহলে মনে রাখতে হবে তাদের যে আপনাকে অবৈধভাবে চাঁদাও দিতে হবে, বৈধভাবে আপনাকে ভোটও দিতে হবে, ভোটও চাইবেন, চাঁদাও নিবেন। এইটাকে কিন্তু জনগণের যদি চিন্তাশীলতা কাজ করে, হ্যাঁ, জনগণের দায় কর্তব্য যদি পালন করে, তাহলে আপনাদের সিট সংখ্যা অনেক কমে যাবে। আপনারাও জনগণের দিকে আমি আপনার এই জায়গাটাতে আমি একটু পরে আসছি। এই প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি এখন রেজ করলেন। কিন্তু আমরা জুলাই ঘোষণা, এখন জুলাই চার্টার নিয়ে কাজ হচ্ছে, এবং আপনি মনে করেন কি না ঐকমত্য, আপনি বলছিলেন অনেক বিষয়ে তারা ঐকমত্য হয়েছে, কিন্তু ইতিমধ্যেই কতগুলো
দাবি জামাত থেকে এনসিপি থেকে উঠে আসছে যে এগুলো বাস্তবায়ন কীভাবে হবে সেটা ঠিক করতে হবে এবং তার জন্য এলএফও, গণভোট, গণপরিষদের নির্বাচন, নানা বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে এবং আমরা দেখছি যে ঐকমত্য কমিশন এক্সপার্টদের সঙ্গে এখন মত বিনিময় করছে যেগুলো কীভাবে সুরা করা যাবে। সেখানে কোনো জটিলতা আপনি দেখেন কি না? আরেকটা হচ্ছে সরকারের পারফরমেন্স নিয়ে আপনি আলোচনা করছিলেন নানান জনের নানান অভিযোগের প্রেক্ষিতে। আমরা যদি জাস্ট একটা প্রসঙ্গ উদাহরণ দিই, সাগররণী মামলার ইতিহাস আমরা জানি এবং আওয়ামী লীগের সময় এটা নিয়ে প্রচুর অভিযোগ আমরা সাংবাদিকদের মহল থেকে করা হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানে গতকালকে প্রসঙ্গ যদি টেনে আজকে আলোচনা করতে বলি যে আপনি কি করবেন, মানে সরকার আসলে এইসব বিষয়ে কতটা আন্তরিক, কতটা ওই চেতনাকে আসলে ধারণ করে, লালন করে, এই প্রসঙ্গটা তোলা যায় কিনা এটা একটু আপনার কাছ থেকে বুঝতে। ডেফিনেটলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটো জিনিস একসাথে মিলিয়ে যদি আমরা আলাপ করি, এক নম্বর হচ্ছে সাগররণীর হত্যাকাণ্ড যেদিন সংঘটিত হয়, তো আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তিনি বাংলাদেশের মানুষকে কথা দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে ধরা হবে। তারপরে কত বছর গেছে এবং 124তম দিন চার্জশিট দাখিলের গতকাল শেষ হয়েছে। এই মুহূর্তে যিনি অধ্যাপক ইউনূস সরকারের আইনমন্ত্রী অধ্যাপক আসিফ নজরুল, তিনি যখন পাবলিক ইন্টালেকচুয়ালিজম করতেন, যখন সরকারে ছিলেন না, এই সাগররণীর হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি নিজে বহুবার তৎকালীন সরকারের ন্যায্যভাবে সমালোচনা করেছেন এবং কেন তার চার্জশিট এখনও পর্যন্ত দেওয়া হয় না, কেন আসামি গ্রেফতার হয় না, তার বিরুদ্ধে উনি বহুবার উচ্চকণ্ঠ ছিলেন। তিনি আজ 1 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় এবং আমি শুনেছি বা শুনি তিনি এই ক্যাবিনেটের অন্যতম প্রধান প্রভাবশালী মন্ত্রী। তিনি বাংলাদেশের মানুষকে কি জবাব দিবেন? তিনি বলবেন, জবাবটা আমি দিয়ে দিই, তিনি বলবেন চার্জশিট দেওয়া তো আইন মন্ত্রণালয়ের কাজ না, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। কিন্তু ওই মন্ত্রণালয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে আইনমন্ত্রীর যে ভূমিকা থাকে, তিনি তার ক্যাবিনেটে কতবার উনি এই বিষয়ে উত্থাপন করেছেন। আজকে আপনি কথা যেহেতু তার হয়ে বললেন, আমি আপনার মাধ্যমে তাকে অনুরোধ করব তিনি যেন এই জবাবটা দেন। এক, আমরা একটা উল্টো ঘটনা দেখছি। এই দুজন সাংবাদিক দম্পতির বিচার তো হয়ই নাই। আসিফ নজরুলদের আমলে অসংখ্য সাংবাদিকদের বিরুদ্ধে সরাসরি হত্যা মামলা দেওয়া হয়েছে। একটা জিনিস লক্ষ্য করুন, আপনার আমার বক্তৃতায় কোথাও ইনসাইটমেন্টের কারণ থাকতে পারে, বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে কেউ একজন হত্যাকারী হতে পারে, সেটার আইন আছে। আর সেই যেমন ধরুন এই মন্ত্রী যারা ছিল আওয়ামী লীগ সরকার, তারা নিজের হাতে তো হত্যা করে নাই, নির্বাহী বিভাগ যখন তাদের হাতে ছিল, এই হত্যাকারী সদস্যরা, পুলিশ এবং মিলিটারির বিজিবির হত্যাকারী সদস্যরা তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল, তাদেরকে মৌখিকভাবে নির্দেশ দেওয়ার কারণেই তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডকে ইনসাইট করবার ক্ষেত্রে তারা অবদান রেখেছে। এই যে সাংবাদিক এবং বুদ্ধিজীবী যাদের একটা বিরাট অংশ, তাদের বিরুদ্ধে আপনি 150 অভিযোগ আনতে পারেন, তাদেরকে আপনি বিবেকহীন বলতে পারেন। তারা একটা স্বৈরতান্ত্রিক সরকারকে সমর্থন জুগিয়েছে, তার পক্ষে ন্যায্যতা তৈরি করবার চেষ্টা করেছে সমাজের ভিতর বুদ্ধিবৃত্তিকভাবে, তারা অন্যায়ের প্রতিবাদ করেনি, সমর্থন করেছে। এই সব অভিযোগ তাদের বিরুদ্ধে আসতে পারে এবং তার যদি আইন থাকে, আইন করে বিচারও করতে পারে। কিন্তু কোন আক্কেলে অথবা কোন লক্ষ্য থেকে অসংখ্য সাংবাদিক, বুদ্ধিজীবীর বিরুদ্ধে, আওয়ামী সমর্থক, তাদের বিরুদ্ধে সরাসরি 302 ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে? তাহলে সাগররণীটা আগের সরকারের আমলে সেইটার অগ্রগতি নেই। অন্যদিকে আমরা দেখছি যে তাদের রাজনৈতিক আমাদেরও রাজনৈতিকভাবে আমাদের প্রতিপক্ষ এরা,
কারণ আমি তো বরাবরই বলি যে সাংবাদিকতা এক ধরনের রাজনৈতিক আদর্শগত তৎপরতাও। যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের সম্পর্কে আমরা বরাবর সমালোচনা করেছি, কিন্তু কোন আইনে কোন বিবেকে যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেন নাই তার বিরুদ্ধে হত্যার মামলা দেওয়া হয়েছে ৮-৯ মাস ধরে, ১ বছর ধরে। শুধু তাই না, আমি দু একজন মন্ত্রীকে ফিসফিসিয়ে কিংবা স্বরে মিনমিন করে বলতে শুনেছি, এই মামলাগুলি তো আমরা দেই নাই, অন্য লোকেরা দিয়েছে, বিএনপি দিয়েছে, এইটা আমরা কি করব? আচ্ছা, অন্য কেউ দিলেই সেটা পার্সু করতে হবে, হ্যাঁ, এইটা আপনাকে কে বলল? একটা কেউ মামলা ছুটে সরকার দিলেই নিজেই বলেছে যে এই মামলাগুলির বিশ্বাসযোগ্যতা নাই। আপনি আরেকটা কেসের ব্যাপারে, আপনি হত্যা মামলার ক্ষেত্রে খেয়াল করুন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে প্রাক্তন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি খায়রুল হক, তিনি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলায় তার যে প্রাথমিক অর্ডার, ভার্ডিক্ট এবং জাজমেন্টের মধ্যে যে ব্যত্যয় ঘটিয়েছিলেন, তার জন্যে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি তৎকালীন সময়ে একটা নতুন সংকটের মুখোমুখি হয়েছিল। তার বিরুদ্ধে রায় জালিয়াতির একটা মামলা হয়েছে, তো তার বিরুদ্ধে দুর্নীতিরও মামলা হয়েছে। রায় জালিয়াতির যদি কোনো আইন থেকে থাকে, সেই আইনের তিনি অভিযুক্ত হতে পারেন। দুর্নীতি করলে, ওই সাংবাদিকরাও যদি দুর্নীতি করে থাকেন, তাদের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় সেই দুর্নীতির অভিযোগে তাদেরকে শাস্তি দিতে পারেন। কিন্তু একজন চিফ জাস্টিস নিজে গিয়ে কাউকে হত্যা করেছে, এই ধরনের মামলা দায়ের করার এবং সেই মামলার অধীনে সরকার তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে এই সরকার চলাকালীন যে বিচার প্রক্রিয়া, তার ক্রেডিবিলিটি এরা নিজেরাই যে ধ্বংস করছে, সেইটাকে সচেতন করবার জন্যে বাংলাদেশের মানুষ কি করতে পারে আমার জানা নাই। ক্রেডিবিলিটির কথা আপনি যখন বলছেন, আমি আবার ওই সরকারের পারফরমেন্স বা সরকারের ভূমিকা নিয়ে, যদিও এখন আর রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি আর এই অভিযোগটা তুলছে না। আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছি। তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি আওয়ামী লীগ তুলে নেওয়ার পরে সেটি নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। এপিএম খায়রুল হককে তার জন্যে অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু এই সরকার কি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার বলা যাবে কিনা, সেটা আমি একটা প্রশ্ন আপনার কাছ থেকে আমি শুনতে চাই। এবং বিএনপিকে আমরা দেখলাম যে একটা সময়ে তারা কতিপয় উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন, আবার সেই সব উপদেষ্টার সঙ্গে ঢাকায়, লন্ডনে তারা বৈঠকও করলেন, কিন্তু এখন আর সেই দাবি তারা করছেনও না। কিন্তু আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে, প্রথম যে অভিযোগ উত্থাপিত হয়েছিল তাদের সেই অভিযোগের ভিত্তি আছে। কারণ হচ্ছে যে ওই আমাদের সর্বশেষ গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণরা নিজেরা একাধিক পার্টি করেছে, তার একটা হচ্ছে এনসিপি। এনসিপির সঙ্গে এই তরুণদের এই বন্ধুরা এবং তাদের, আমরা সাংবাদিক হিসেবে খোঁজখবর নিয়ে জানি, যারা তাদের মধ্য থেকে যারা সরকারে আছেন, তাদের সঙ্গে এনসিপির নেতৃত্বের রাজনৈতিক যোগাযোগ আছে। ফলে এটা এক। দ্বিতীয়ত, বেশ কিছু প্রশ্নে আমরা লক্ষ্য করেছি যে অধ্যাপক ইউনূসের সরকার রাজনৈতিক দল হিসেবে এনসিপির সঙ্গে অনেক নৈকট্য বোধ করেন, যা অপরাপর রাজনৈতিক দলের সঙ্গে সেই পরিমাণ নৈকট্য প্রদর্শন করেন নাই। ফলে যারা নির্বাচন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, ক্ষমতায় যাবেন, তাদের ভেতর থেকে যে অভিযোগ উত্থাপিত হয়েছিল এবং ভবিষ্যতে যদি উত্থাপিত হয় যে এই সরকারের কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি রাজনৈতিক আনুগত্য আছে, সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। তবে আমি যতদূর বুঝি, এই তরুণরা ইতিমধ্যে অনেকগুলি আপন স্বার্থবিরোধী, আত্মঘাতী রাজনৈতিক কাজকর্ম করেছেন। তারা যদি নতুন কোনো কিছু তাদের আপন স্বার্থবিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত না হন, তাদের যে বন্ধু কমরেড মন্ত্রীরা আছেন, তারা যদি ভবিষ্যতে নির্বাচন করতে চান, তারা নির্বাচনের বহু আগেই তাদের সরকার থেকে সরে আসা প্রয়োজন।
কিন্তু নির্বাচন না করেও যদি থাকেন এবং আপনি তাদেরকে কমরেড বলছেন, তাদের সঙ্গে যদি হ্যাঁ হ্যাঁ তাদের সঙ্গে যদি দলের যোগাযোগ থাকে, সেইটা নির্দলীয় এই সরকার তখন আর নির্দলীয় নির্দলীয় সরকার হিসেবে ভোট পরিচালনা করেছে, এইটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে না। জি, আমি জাস্ট শেষ প্রসঙ্গ, সময় আমাদের হাতে বেশি নেই। আপনি লক্ষ্য করেছেন যে গতকাল বিআইজিডির একটা সার্ভে রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রায় 48.50% মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে তারা আগামী নির্বাচনে ভোট দেবে। গত অক্টোবরে এই পরিমাণটা ছিল 38%। এখন সংখ্যা বাড়ছে এবং সেখানে এটাও দেখা যাচ্ছে যে বিএনপির যে জনসমর্থন গত অক্টোবরে ছিল সেখান থেকে সেটা কমছে, জামাতের কিছুটা বাড়ছে, এনসিপির তেমন কোনো সিগনিফিক্যান্ট অবস্থা নেই, আওয়ামী লীগেরও জনসমর্থন গত অক্টোবরে যেটা ছিল সেখান থেকে খানিকটা কমে এসছে। এবং মানুষ যদিও মনে করে যে বিএনপির জনসমর্থন কমছে বা ওই হিসেবে, কিন্তু আবার একই সঙ্গে তারা মনে করছে যে তার এলাকায় যখন জিজ্ঞেস করা হয়েছে যে কারা জিতবে, সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি, যদিও সেই নাম্বারটা ঠিক যতটা সিগনিফিক্যান্ট আগে মনে করা হতো এত সিগনিফিক্যান্ট না, বাট তারাই আসলে, আপনি যেমনটা শুরুতেই বলছেন যে একটা পারসেপশন যে তারাই আসলে নির্বাচনে বিজয়ী হবে। আমি একটা জরিপ সংক্রান্ত দক্ষিণ এশিয়ার একটা মনস্তত্ত্ব আমার চোখে পড়ে প্যাটার্ন হিসেবে, এবং আমাদের সমাজের একজন আমি মানুষের সঙ্গে কথা হয়, সেই বিষয়ে আমার যেটা অভিজ্ঞতা সেটা আপনার সঙ্গে শেয়ার করি। এক নম্বর হচ্ছে বাংলাদেশে জরিপ, বিশেষত সেই জরিপের মধ্যে যদি রাজনৈতিক বিষয়বস্তু থাকে, এখনও মানুষ পরিষ্কার করে কথা বলে না। কারণ যেই রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে এই দেশের মানুষকে জীবনযাপন করতে হয়, তারা জরিপকারীকেও বিশ্বাস করে না যদি তারা অন্যদেরকে বলে দেয় এবং কোনো রাজনৈতিক দলের প্রতিহিংসার শিকারে পরিণত হতে পারে। এটা শুধু বাংলাদেশে নয়, পুরো গোটা দক্ষিণ এশিয়াতে, যেখানে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে নাই এবং সত্যিকার অর্থেই মানুষ নির্বিঘ্নে আপন মতামত প্রকাশ করার ক্ষেত্রে নিরাপত্তা বোধ করে না, সেখানে এই ধরনের জরিপের ফলাফল প্রথম কথা সাধারণভাবে এটা বস্তুনিষ্ঠ মনে করা কঠিন। এবং সেটার উদাহরণ হচ্ছে বিশেষত ভারতে এই জরিপ প্রথা অনেক আগে শুরু হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা যে জরিপগুলি করে, নির্বাচনের ফলাফল তার উল্টো দেখা যায়। এটা একই কারণে যে নিরাপত্তা বোধের অভাব বোধ করে এখানকার মানুষ তার মনের কথা বলতে। এই কথা বলে আমি যে কথা বলতে চাই, তারপরে যদি এই জরিপের বিশ্বাসযোগ্যতা থাকে, বস্তুনিষ্ঠতা থাকে, তাহলে যে সমস্ত রাজনৈতিক দল, একটা হচ্ছে 48%, আগে 38% ছিল, এখন এটা 48, মন স্থির করতে পারে নাই। আপনি বলছেন এখন 48% হয়েছে। সেই শতাংশ যাই হোক, পরিমাণ যদি বেড়ে থাকে তাহলে বুঝতে হবে ইতিমধ্যেই একজন মানুষ যাকে ভোট দিবে বা যেই দলকে ভোট দিবে মনে করেছিল, তাদের মধ্যে সংশয় এসেছে তাদের কার্যকলাপের কারণেই। সুতরাং রাজনৈতিক দলগুলির সতর্ক হওয়া উচিত। মুখে মুখে এগুলি এই দখলবাজি, চাঁদাবাজি বন্ধ করার কথা বলবেন, কিন্তু বাস্তবে সেটা ফলপ্রসূ করে তুলতে পারবেন না। তাহলে তো বুঝতে হবে এই নেতৃত্ব জনগণের লয়্যালটি বা আনুগত্য তো দূরের কথা, যেই রাজনৈতিক দলের নেতৃত্ব আপন কর্মীদের আনুগত্য নিশ্চিত করতে পারে না, সেই রাজনৈতিক দল নিরন্তরভাবে সমস্ত জনগণের বা জনগণের একটা বিপুল অংশের আনুগত্য আশা করা তার জন্যে বিপজ্জনক। শেষ প্রশ্ন, খুব ছোট্ট করে। সরকার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত কর্মকর্তা বলেছেন যে 15ই আগস্ট কোনো রকমের কর্মসূচি যদি কেউ নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনি কি মনে করেন? দেখুন, একটা হচ্ছে আইনগত দিক আর একটা হচ্ছে রাজনৈতিক দিক। আইনগত দিক থেকে তারা বলতে পারেন আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে, আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে তারা, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত স্থগিত।
তাহলে তারা যদি কোনো কিন্তু এখানে কর্মসূচি আমার একটা গ্রহণ প্রশ্ন করে, আছে যে কোন বিচার প্রক্রিয়া আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে তো কোনো কেস এখনো আদালতে করায়নি। না, আমি সেই আরও সূক্ষ্ম বিতর্কে আমরা গেলাম না, জি। সেটার জন্য আরেকটা অনুষ্ঠান আপনাকে করতে হবে। আপনার এই প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে, রাজনৈতিক দল এবং সংগঠন হিসেবে এই নিষেধাজ্ঞা, রাষ্ট্রীয় তৎপরতার নিষেধাজ্ঞা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর। অন্য কোনো সংগঠন যদি সামাজিক, সাংস্কৃতিক যদি কিংবা সংগঠন ব্যক্তিগতভাবে যদি- যদি কেউ করে, হ্যাঁ, সংগঠন যদি 15 আগস্ট উপলক্ষে কোনো কর্মসূচি গ্রহণ করে, অন্তত যে আইন তারা করেছে সেই আইনে সেইটা বেআইনি হিসেবে সম্ভবত প্রতিষ্ঠা করা যায় না। আর কিছু যোগ করতে চান? জাস্ট 1 মিনিট 1.5 মিনিটে যদি আপনি। আমি যোগ করবার আছে এই যে বাংলাদেশ বারবার নানা ধরনের বড় বড় সংগ্রামের আত্মাহুতি দানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে যে যেতে চায়, সেটা রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে তারা কয়েকজন মিলেমিশে, হ্যাঁ, তাদের সংগঠিত শক্তি রয়েছে বলেই সেগুলিকে ইগনোর করতে পারবে, আমি মনে করি তাহলে তাদের ইতিহাস বোধের দিক থেকে, হ্যাঁ, তাদের উন্নতা আছে। হয়তো আমরা এই পর্যায়ে একটা সত্যিকার অর্থে যে সমস্ত ইস্যুগুলি নিয়ে আমরা আলাপ করলাম, একটা গুণগত গণতান্ত্রিক সংস্কার পরিপূর্ণভাবে আমরা করতে পারবো না, কিন্তু তাদের বোঝা দরকার যে এই ধরনের গণঅভ্যুত্থানের পরে তারা ইচ্ছে করলেই অতীতে যেভাবে সরকার চালিয়েছেন, বিরোধী দলগুলিকে মতামত উপেক্ষা করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভিন্ন মতকে দমন করবার ক্ষেত্রে যে পদ্ধতি বিভিন্ন মাত্রায় অতীতের রাজনৈতিক দলগুলো ব্যবহার করেছে, অবলম্বন করেছে, সেগুলো তাদের পক্ষে বেশ কয়েক বছর আর করা সম্ভব হবে না। সুতরাং তাদের নিজেদের দলকে এবং নিজেদের মন এবং মননের ভিতর একটু গণতান্ত্রিক সংস্কার আনয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন নিউজ সম্পাদক নুরুল কবির। তার একটা খুবই প্রণিধানযোগ্য বাক্য দিয়ে আমি আলোচনাটা জাস্ট শেষ করতে চাই, যে অবৈধ চাঁদা আদায় করে বৈধ ভোট আশা করা ঠিক নয়, এবং রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বড় বড় দলগুলোর, বিশেষ করে এখনকার ক্রিয়াশীল যে বড় রাজনৈতিক দল, তার যে রাজনৈতিক আদর্শিক বিভ্রান্তি, এই বিভ্রান্তি তার জন্য যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাকে এড়িয়ে গিয়ে এই বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খাওয়ার যে লক্ষণ দেখা যাচ্ছে, সেটা দেশের জন্য কল্যাণকর নয় এবং ওই দলটির জন্য কল্যাণকর নয়। এবং একই সঙ্গে সরকারের দিক থেকেও তিনি আলোচনা করেছেন যে সরকারের মধ্যে নানা তৎপরতা, উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সংস্কার, বিচার, এইসব বিষয় নিয়ে, এবং এমনকি নির্বাচন নিয়ে। কিন্তু প্রতিটা জায়গায় কথার সঙ্গে কাজের তেমন কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এমনকি সাগররণীর যে বিচার প্রক্রিয়া বা তার যে চার্জশিট হচ্ছে না, সেই প্রসঙ্গেও তিনি কথা বলেছেন। অর্থাৎ সরকার, রাজনৈতিক দল যারা আসলে দেশ পরিচালনার সঙ্গে নানাভাবে যুক্ত, যাদের উপরে মানুষের আস্থা রাখতে হয়, তারা আসলে কোনোভাবেই মানুষের মধ্যে আশা জাগা নিয়ে কিছু করতে পারছেন, এবং হতাশাটা আসলে সে কারণেই গভীর থেকে গভীরতর হচ্ছে, এবং যে কারণে মানুষ কাকে ভোট দেবে আর ভোট দেবে না, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই মানুষ আরও সিদ্ধান্তহীনতার মধ্যে যাচ্ছে, এবং এটা দেশের জন্য কোনো অবস্থাতেই শুভ লক্ষ্য নয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।